This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. শুটিং এ এগিয়ে আছে আমাদের দেশ। ইতিমধ্যেই অলিম্পিক্স থেকে জোড়া ব্রোঞ্জ পদক আমরা পেয়েছি। হরিয়ানার তরুণী মনু ভাকর ইতিহাস তৈরি করেছেন। এক অলিম্পিক্সে জোড়া পদক স্বাধীন ভারতে এর আগে কেউ পাননি। বঙ্গবাসী আক্ষেপ করতেই পারেন, আমাদের এ রাজ্যে কি কেউ নেই? আছে আছে, অবশ্যই আছে। শুটিংয়ে এগিয়ে বাংলা, তবে শুটিং রেঞ্জে নয়, এটাই যে আক্ষেপের। নিয়মিত গুলি চলছে আমাদের এই বাংলায়, আর আমজনতা ছেড়ে দিন, পুলিশকে তাক করে গুলি চালাচ্ছে দুষ্কৃতীরা। কলেজের ইউনিয়ন রুমেও পিস্তল। অভিযুক্ত তৃণমূল ছাত্র নেতা, আর অভিযোগ বিজেপির। দেখুন, বোমা গুলি খোলামকুচি, তাই বলে কলেজেও পিস্তল নিয়ে ঢুকে পড়বেন ছাত্র নেতা? তৃণমূলের ছাত্র নেতা হলে কি যা খুশি তাই করার অধিকার জন্মায়? ভাইরাল এই ভিডিও এক্স হ্যান্ডেলে পোস্ট করেছে বিজেপি। গেরুয়া শিবিরের অভিযোগ, এই ভিডিও দ্বিজেন্দ্রলাল রায় কলেজের ইউনিয়ন রুমে। পিস্তল হাতে বসে তৃণমূল ছাত্র পরিষদের কৃষ্ণনগর টাউন প্রেসিডেন্ট ইমরান শেখ। এটা পশ্চিম বাংলার তৃণমূলের কালচার, যে ছাত্রদের হাতে আজকে পেন থাকবে সেই ছাত্রদের হাতে আজকে রিভলভার রয়েছে। কারণ মমতা ব্যানার্জির অনুপ্রেরণায় পশ্চিমবাংলায় আজকে সবকিছু চলে। ছাত্র নেতারা আজকে মমতা ব্যানার্জির অনুপ্রেরণায় আজকে আগ্নেয়াস্ত্র তুলে নিয়েছে। অভিযোগ অস্বীকার ইমরানের। ডিএল কলেজের ইউনিয়ন ছিল তখন, অনেক বছর আগেকার। আর এখন আপনি দেখুন, ডিএল কলেজে গিয়ে দেখবেন ওরকম ইউনিয়ন বলে কিছু নেই, সব ভেঙে কবে শেষ হয়ে গেছে, নতুন ইউনিয়ন তৈরি হয়েছে। এটা পুরোপুরি বোঝা যাচ্ছে এটা পুরো ফলস ভিডিও। আর এখানে বলছি তো আমি বারবার বুকবাজি আমি এখনো বলতে পারবো, কারণ সত্য সবসময় বলা দরকার, যে ওই ভিডিওটাতে যদি প্রমাণ হয় আমি আছি, অবশ্যই দল যেটা শাস্তি দেবে আমি মাথা পেতে মেনে নেব। 24শে জুলাই ইমরানকে টাউন প্রেসিডেন্ট পদে মনোনীত করেন নদিয়া উত্তরের টিএমসিপির সভাপতি, আর তারপরই ইমরানের বিরুদ্ধে এমন বিস্ফোরক অভিযোগ। ডিএল কলেজটা ঘুরে আসুন, ওরকম ইউনিয়ন করা আছে কিনা সেইটাকে আপনারা দেখুন। আমরা সিদ্ধান্ত নিয়েছি যে আমরা এটা লিগ্যাল স্টেপ নেব, যে ফেসবুকে ছেড়েছে তার বিরুদ্ধে আমরা আইনগত পথে যাব, কারণ এটাকে তাকে প্রমাণ করতে হবে যে এটা অরিজিনাল আগ্নেয়াস্ত্র। শাসক দল অভিযোগ অস্বীকার করবে, এটাই স্বাভাবিক প্রবণতা। ইদানিং পিস্তল নিয়ে বাড়াবাড়ির একাধিক ঘটনা ঘটছে। 19শে জুলাই ভাটপাড়ায় ছাত্রনেতার বন্দুক হাতে ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। ভাটপাড়ায় 22 নম্বর ওয়ার্ডের শাসক দলের ছাত্রনেতা শুভাশিস চক্রবর্তী, তার সঙ্গে টিএমসিপি সভাপতি তৃণাঙ্কুর ভট্টাচার্যের সঙ্গে শুভাশিসের ছবি ভাইরাল। তৃণাঙ্কুরের যুক্তি ছিল, এটা একটা খেলনা বন্দুক এবং অত্যন্ত ইয়ার্কি ফাজলামি মেরে বন্ধুদের মধ্যে ইয়ার্কি ফাজলামি মেরে ছবিটা তোলা। জুনে জেসিবি জায়ান্টের দাদাগিরি দেখেছে গোটা দেশ। গণপিটুনির ভিডিওর পাশাপাশি সামনে এসেছে জেসিবি ও জায়ান্ট বাহিনীর বন্দুকবাজিও। আবার পিস্তল, তাও আবার কলেজের ইউনিয়ন রুমে। রাজ্যে চলছেটা কি? ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। দেখলেন, জানি না এনারা ভবিষ্যতে অলিম্পিক্সে যাবেন কিনা, শুটিং ফুটিংয়ে পার্টিসিপেট করবেন কিনা, নজর থাকবে। তবে গতকাল দিনভর নজর ছিল আমাদের ইডির কার্পেট বম্বিং এর ওপর। আর ইডির এই কার্পেট বম্বিং এ আরো একটা চরিত্র উঠে এসেছে, নাম বারিক বিশ্বাস। ট্রাক চালক ছিলেন, সেখান থেকে আজকে দুর্নীতির নাকি বেতাজ বাদশা তিনি। দুর্নীতির সিন্ডিকেটে এই নাম এর আগে একাধিকবার সামনে এসেছে, আবার হারিয়েও গেছে। বাঘা বাঘা পলিটিশিয়ানদের সঙ্গে ওনার ওঠা বসা, কান পাতলে এটাই শোনা যায়। বারিক বিশ্বাসের সম্পত্তি এবার ইডির আতশ কাচের নিচে। জ্যোতিপ্রিয় ঘনিষ্ঠ বারিকের বাড়ি চালকলে গতকাল ম্যারাথন তল্লাশি চালিয়ে 20 লক্ষ টাকা বাজেয়াপ্ত করেছে ইডি। আপনারা বলতেই পারেন 20 লক্ষ আর এমন কি, আমরা তো দেখেছিলাম অর্পিতা দেবীর 2 বাড়ি থেকে কোটি কোটি টাকা উদ্ধার হয়েছিল। কিন্তু এই 20 লক্ষ টাকা যে উদ্ধার হয়েছে, এই টাকারই বা উৎসটা কি? বারিককে তলব করেছে ইডি। অন্যদিকে রেশন দুর্নীতি কাণ্ডে দেগঙ্গা চাল ব্যবসায়ী 2 ভাইকেও তলব করেছেন ইডি আধিকারিকরা। দেখুন, প্রথমে সিপিএম, পরে কংগ্রেসের হয়ে তৃণমূলের সঙ্গে ঘনিষ্ঠতা। মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের ঘনিষ্ঠ বলে এলাকায় পরিচিত বারিক বিশ্বাস। বারিকের বৌদি শফিজা আবার উত্তর 24 পরগনা জেলা পরিষদ সদস্য। বলা বাহুল্য, রাজনীতির রথী মহারথীদের সঙ্গে উঠা বসা বারিকের। তার মধ্যেই অপরাধ জগতেও হাত পাকিয়েছে এই কীর্তিমান। সোনা থেকে কয়লা পাচার, কখনো ইডি কখনো সিআইডির হাতে গ্রেফতার হয়েছে বারিক। গরু পাচার, এমনকি চিট ফান্ড কাণ্ডেও নাম উঠে আসে বারিকের। এবার রেশন দুর্নীতি মামলায় ইডি স্ক্যানারে সেই বারিক বিশ্বাস।
বারিকের বাড়ি চালকলে ম্যারাথন তল্লাশি চালায় ইডি। রাজারহাটের ফ্ল্যাটে মিলেছে বিপুল পরিমাণ নগদ টাকা। 15 ঘন্টা তল্লাশিতে 20 লক্ষ টাকা বাজেয়াপ্ত করা হয় প্রচুর নথি ও ডিজিটাল ডেটা। দুর্নীতির টাকায় কি এত প্রতিপত্তি? বারিকের উত্থানে কার হাত যশ? উত্তর পেতে শুক্রবার সিজিও কমপ্লেক্সে বারিককে তলব ইডির। যে নথিগুলো উদ্ধার হয়েছে সেগুলো তারা যাচাই করে মূলত সেখান থেকে যে তথ্য উঠে এসছে সেই তথ্যের ভিত্তিতে বারিক বিশ্বাসকে জিজ্ঞাসাবাদ করার জন্যই শুক্রবার ডেকে পাঠিয়েছেন। তদন্তকারীরা জানতে চায় শুধু টাকা নয়, এই যে নথিগুলো রয়েছে সেখানে বেশ কিছু ডিজিটাল এভিডেন্সও তাদের হাতে এসছে, অর্থাৎ একাধিক বিষয় তারা পুরো বিষয়টা জানার চেষ্টা করছে আর এই দুর্নীতি কোথায় গিয়ে শেষ হয়েছে তারও জানার চেষ্টা করছে। মূলত টাকার উৎস তদন্তকারীদের কাছে এখন সবথেকে বড় বিষয়। রেশন দুর্নীতিতে ইডির স্ক্যানারে দেগঙ্গার চাল ব্যবসায়ী দুই ভাই আনিসুর রহমান ওরফে বিদেশ ও আলিফ নূর মুকুল। আনিসুর আবার এলাকার তৃণমূলের ব্লক সভাপতি। দুই ভাইকে বৃহস্পতি ও শুক্রবার সিজিও কমপ্লেক্সে তলব করা হয়েছে। দেগঙ্গার কাউকে পাড়ায় এদের রাইস মিলে তল্লাশি চালিয়ে প্রচুর নথি বাজেয়াপ্ত করা হয়েছে। সূত্রের খবর, চালকল থেকে উদ্ধার খাদ্য দফতরে সিল প্যাক করা নথি, 2টি মোবাইল বাজেয়াপ্ত। সেই নথির ভিত্তিতেই বিদেশ ও মুকুলকে তলব করা হয়েছে, যদিও আনিসুরের দাবি তল্লাশিতে কিছু মেলেনি। বাংলার দায়িত্বশীল নাগরিক হিসেবে, তৃণমূল কংগ্রেসের দায়িত্বশীল কর্মী হিসেবে যখন যেভাবে যে ধরনের সহযোগিতা প্রয়োজন হবে আমরা সেই সহযোগিতা এনকোয়ারির জন্য প্রস্তুত আছি। আমরা সহযোগিতা করি। কিছু উদ্ধার করেছি না, তেমন কিচ্ছু সিজ হয়নি, শুধু যেটা মোবাইল নিয়ে গেছে। যে সমস্ত যা কাগজপত্র নথি চেয়েছে সবটাই এই তদন্তের জন্য সবটাই আমরা কোঅপারেশন করেছি। টানা 21 ঘন্টা তল্লাশি করে প্রচুর নথি তারা বাজেয়াপ্ত করেছেন, মোবাইল বাজেয়াপ্ত করেছেন। এরপর পুনরায় এই দুই ভাইকে ডেকে পাঠিয়েছে। প্রশ্ন হচ্ছে এখন এই দুই ভাইকে পুনরায় ডেকে পাঠানোর কারণ কি? তাহলে কি জিজ্ঞাসাবাদ সম্পূর্ণ হয়নি নাকি অন্য কোনো উদ্দেশ্য আছে? এই নিয়েই ইতিমধ্যে প্রশ্ন উঠতে শুরু করেছে রাজনৈতিক মহলে। যদিও আনিসুর রহমান বিদেশ তিনি দাবি করছেন তারা পুনরায় সহযোগিতা করতে প্রস্তুত আছেন। শঙ্করাঢ্য থেকে শুরু করে জ্যোতিপ্রিয় মল্লিক বা শেখ শাহজাহান সবার ক্ষেত্রে তদন্তে কিন্তু বাংলাদেশের লিঙ্ক মিলেছে বলে সূত্রের দাবি। রেশন দুর্নীতিতে ইডি যে চার্জশিট জমা দিয়েছে তাতে স্পষ্ট ইঙ্গিত দিয়েছে যে রেশন দুর্নীতির কয়েক হাজার কোটি টাকা বাংলাদেশ হয়ে দুবাইতে গেছে। বারিক, মুকুল ও বিদেশকে জিজ্ঞাসাবাদ করে এ বিষয়ে আরও তথ্য সামনে আসবে বলেই মনে করছেন তদন্তকারীরা। সুজয় পাল, দীপঙ্কর দাস ও সুশোভন ভট্টাচার্যের রিপোর্ট, TV9 বাংলা। আর এবার সেই খবরের দিকে নজর রাখবো যে খবর বিগত কয়েকদিনে প্রায় প্রত্যেক দিন সংবাদ শিরোনামে উঠে এসেছে। 13 দিনে 10টা জায়গায় লাইনচ্যুত হয়েছে মালগাড়ি। নজর রাখি, পিসিআর কে বলবো একবার বিগওয়ালে। 19 জুলাই গুজরাটের ভালসাদে, 21 জুলাই নদিয়া রানাঘাটে, 26 জুলাই ওড়িশার ভুবনেশ্বরের কাছে, 26 জুলাই ওই একই দিনে উত্তরপ্রদেশের প্রয়াগরাজে সেখানেও, 27 জুলাই পরের দিন মহারাষ্ট্রের পালঘরে, 28 জুলাই পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়ায়, 29 জুলাই ওড়িশার ভুবনেশ্বরের কাছে, 30 জুলাই ঝাড়খণ্ডে বড়াবম্ব স্টেশনের কাছে গতকাল। পরে বেলাইন হওয়া ওই মালগাড়িতে ধাক্কা মারে হাওড়া থেকে মুম্বাইগামী মেল এবং দুর্ঘটনার কবলে পড়ে দুজনের মৃত্যু হয়েছে। 30 জুলাই ওড়িশার সম্বলপুরে। আর আজ 31 জুলাই জলপাইগুড়ির সেই রাঙাপানিতে, যে রাঙাপানি কয়েকদিন আগে সংবাদ শিরোনামে উঠে এসেছিল। পরপর ঘটনা, রাজনৈতিক চর্চা হবে না, হতেই পারে না। সতেরোই জুন 2024 রাঙাপানিতে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসকে ধাক্কা মারে মালগাড়ি। সেই রাঙাপানি স্টেশনেই আবার রেল দুর্ঘটনা, লাইনচ্যুত অয়েল ট্যাঙ্কার বোঝাই মালগাড়ি। যখন ইয়ার্ড থেকে বেরিয়ে এই লাইনটা ধরে এই মালগাড়িটা নুমালীগড় রিফাইনারিতে যাচ্ছিল তখন দুর্ঘটনা ঘটে। বিকট শব্দ, দুটো বগির ক্ষেত্রে অন্তত 8টি চাকা, অর্থাৎ চাকা থাকার কথা এখান থেকে সরে গিয়েছে ওখানে। আমি দেখাবো একটু ওই দিকটার ছবিটাও। এই একটি বগি এবং এই একটি বগি, এই দুটো বগি কিন্তু কার্যত ডিরেলড হয়, মেন লাইন এফেক্টেড হয়, কারণ এর বর্ধিত অংশের যে বগিগুলো ছিল সেই অংশগুলো কিন্তু তখন মেন লাইনে ছিল। কাঞ্চনজঙ্ঘা মালগাড়ি সংঘর্ষে 9 জনের মৃত্যু হয়। সেফটি কমিশনের তদন্ত রিপোর্টে মালগাড়ির চালক, রাঙ্গাপানি স্টেশনের মাস্টার তো বটেই, কাঠগড়ায় তোলা হয় কাটিহার ডিভিশনকেও। তারপরও কি ঘুম ভাঙলো না রেলের? 6 সপ্তাহের মধ্যে আবার দুর্ঘটনা।
মালগাড়ি লাইনচ্যুত হওয়ার খবর পেয়ে এক স্যান্ডেলে পোস্ট মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রক্ষণাবেক্ষণের অভাবকেই কাঠগড়ায় তুলছেন অবসরপ্রাপ্ত মোটরম্যান। মেনটেনেন্স যদি না হয় তাই তো হবে। যদি মেনটেনেন্স ঠিক না হয়, স্টাফ কম থাকে, সেরকম লোক সক্ষম লোক না থাকলে তো এই যে ফাটল হয়ে যায় রেল লাইনের মধ্যে, যদি সেটা না ধরা পড়ে তাহলে তো ডিরেলমেন্ট হবে, ফাটবে, লাইন ফাটবে, ডিরেলমেন্ট হবে, লাইন চওড়াও হয়ে যেতে পারে, অনেক রিজন আছে তার। যতদিন যাচ্ছে তত মালগাড়ির সংখ্যা বাড়ছে, অথচ কমছে কর্মী সংখ্যা। দেখভালের অভাব, তাই কি বারবার দুর্ঘটনা? উঠছে প্রশ্ন। প্রত্যেক সপ্তাহে রেল যাত্রীদের জন্য রেল সফর একটা দুঃস্বপ্নে পরিণত হচ্ছে। ঘটনাচক্রে আজকে আবার মালগাড়ি, আগের দিন হয়েছে যাত্রীবাহী ট্রেন, ওটাটা ভেঙে পড়েছে। দু একটা নতুন ট্রেন এনে পতাকা নেড়ে উদ্বোধন করতে প্রধানমন্ত্রী ছবি তুলতে বেশি আগ্রহী। কিন্তু এই লাইন বেলাইন এগুলো কি সবসময় রেলমন্ত্রীর হাতে থাকে? মুখ্যমন্ত্রী যখন রেলমন্ত্রী ছিলেন 54টা অ্যাক্সিডেন্ট হয়েছিল, 850-র কাছাকাছি ট্রেন বেলাইন হয়েছিল, 1400 মানুষ মারা গিয়েছে। দুর্ঘটনা কেউ ইচ্ছা করে ঘটায় না, গাফিলতি অনেক স্তরে। 140 কোটি মানুষকে সার্ভিস দেয়। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। আচ্ছা, শুধুই কি দুর্ঘটনা? আরে লোকাল ট্রেনের বিরুদ্ধেও তো মুড়ি মুড়কির মতন অভিযোগ। যারা নিত্যযাত্রী তারা বোঝেন সময়ের মূল্য কতটা। তারা অভিযোগ করেন প্রায় প্রত্যেকটা জায়গাতেই নাকি প্রায় প্রতিদিন লোকাল ট্রেন দেরিতে চলছে। শিয়ালদা দক্ষিণ শাখায় একাধিক জায়গায় আজকে নিত্যযাত্রীরা রাস্তায় নেমে এসে প্রতিবাদ করেন। লেট রোগে ভুগছে লোকাল, প্রতিদিন ভোগান্তি ট্রেনে। শনিবার টিকিয়াপাড়া স্টেশনে ক্ষোভে ফেটে পড়েছিলেন যাত্রীরা, বসে পড়েন অবরোধে। কোভিড থেকে আজ পর্যন্ত একদিনও ট্রেন টাইমে চলেনি, ট্রেন বাতিল করে দেয়। দক্ষিণ পূর্ব রেল আর পূর্ব রেলে ভোগান্তি কোনো ফারাক নেই। টিকিয়াপাড়ার মতো অবরোধে বিক্ষোভে নামলেন ডায়মন্ড হারবারের নিত্যযাত্রীরা। পরে মগরাহাটেও অবরোধ শুরু হয়। যাত্রীদের একটাই কথা, ট্রেন কোনো দিনই টাইমে চলে না। মহা সমস্যায় পড়তে হচ্ছে কাজের জায়গায়। আমরা সঠিক টাইমে আমরা কর্মস্থলে পৌঁছতে পারি না, রেগুলার নয়, এটা আজ কন্টিনিউ 3 মাস ধরে চলছে সমস্ত খেটে খাওয়া মানুষদের। রোজই প্রায় ট্রেন লেট যাচ্ছে, যার জন্য অফিসে পৌঁছাতে রেগুলারই লেট হচ্ছে। আমরা সকাল 5:30 থেকে দাঁড়িয়ে আছি, কোনো ট্রেন যায়নি। আমরা না কাজে গেলে আমাদের পেটের ভাত হবে কি করে? আমাদের পেটের ভাত তো হবে না। দেরিতে গেলে বাবুরা বলবে তোমাদের কাজ করতে হবে না, বাড়ি চলে যাও। তাহলে আমাদের কি করবো আমরা, বলবো। সাত সকালেই লেট, এটাই যেন ডায়মন্ড হারবারের নিয়তি। সকালের টাইমের ট্রেন টাইমগুলো এইরকমভাবে চালায়, কোনোদিন আধ ঘন্টা লেট, কোনোদিন 1 ঘন্টা লেট পর্যন্ত তারা শিয়ালদায় পৌঁছাচ্ছে। আমরা প্রত্যেক দিনই ভোরের ট্রেনে যাই, কিন্তু এরকম গত 2 মাস ধরে একই জিনিস হচ্ছে। প্রত্যেকদিন মর্নিং ট্রেনটাই কেন লেট হবে, এটাই আমাদের কথা। রেগুলারই প্রবলেম হচ্ছে গার্ড প্রবলেম, যার জন্য 5:30টার ট্রেনটা রেগুলার প্রবলেম হচ্ছে। ফার্স্ট ট্রেনের গার্ড এসে 5:30টার ট্রেনটা নিয়ে যাবে, এই জন্য ট্রেনের মেন সমস্যাটা ওখান থেকেই শুরু হচ্ছে, পরস্পর ওখান থেকেই লেটটাই আরম্ভ হয়ে যায়। অবরোধের জেরে শিয়ালদা ডায়মন্ড হারবার রুটের যাত্রীমাত্রেই বিপাকে পড়েন। অবরোধে আটকে পড়েও যাত্রীর মুখে নিত্যদিনের দেরির কথা। প্রতিদিন লেট, গতকালও খুব লেট। গতকাল আমি 12টার সময় স্কুলে পৌঁছেছি, যেটা খুবই আমাদেরও তো খুব খারাপ লাগে এত দেরিতে স্কুল পৌঁছানো। ডিআরএম নিজে বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলার পর অবরোধ ওঠে। ঘন্টা 5 পর ট্রেন চলাচল স্বাভাবিক হতে শুরু করে। গ্রিভান্স আছে যে ট্রেন লেট রানিং, সেই লেট রানিংয়ের ব্যাপারে ডিআরএম শিয়ালদা নিজে কথা বলেছেন যে এবার থেকে ট্রেন চলাচল স্বাভাবিক থাকবে। সত্যি কি টাইমে চলবে ট্রেন? সমস্যা কেন? লোকালে লেট রোগ কেন? লোকো পাইলটের অভাব, লোকের অভাবে সময় রক্ষণাবেক্ষণ ব্যাহত। লিঙ্ক ট্রেনে দেরি, তার প্রভাব গোটা দিন। সেফটি ক্যাডার যত স্টাফ আছে, সেফটি ক্যাডার স্টাফদের খুব কম অবস্থায়, খুব কম আছে এবং তাদের প্রায় না ধরে রাখুন। এবার যদি সেফটি ক্যাডারই যেমন ট্রেকম্যান আছে, গেটম্যান আছে, লোকো পাইলট, গার্ড, ক্যাবিনম্যান, সুইচম্যান, ড্রাইভার, এগুলো না থাকলে কাজটা হবে কি করে? সমস্যা গভীরে, চট করে সমাধান কি আদৌ হবে? শুভেন্দু, সুশোভন ও সায়ন্তর রিপোর্ট, TV9 বাংলা। রেল লাইফলাইন ছবি দেখালাম, আর এবার সেই জায়গার ছবি দেখাবো যেখানে আমি আপনি লাইফলাইনের জন্য যাই। হাসপাতাল ছবি দেখবেন, রোগী সেখানে যাচ্ছে সুস্থ হওয়ার জন্য, ভর্তি হচ্ছে, আর তারপর সেখান থেকে উধাও হয়ে যাচ্ছে। তালিকাটা দিনের পর দিন বাড়ছে, এমনটাই অভিযোগ। মেদিনীপুর মেডিকেল কলেজের ছবি, আঁতকে উঠবেন দেখলে। দেখুন,
একদিনেই সরকারি হাসপাতাল থেকে ভ্যানিশ 20 জন রোগী। গত 8 দিনের সংখ্যাটা 130। মেদিনীপুর মেডিকেল কলেজে শোরগোল ফেলে দিয়েছে রোগী উধাও রহস্য। হাসপাতাল সূত্রে খবর, এদের মধ্যে বেশিরভাগ রোগী পুরুষ। তারা চিকিৎসাধীন ছিলেন হাসপাতালের মেডিসিন এমার্জেন্সি বিভাগে। রোগী উধাওয়ের জন্য কি ঢিলেঢালা নিরাপত্তা ব্যবস্থাই দায়ী? হাসপাতালের নজরদারি আদৌ আছে? কি করছেন হাসপাতাল কর্তৃপক্ষ? এত রোগী কোথায় গেলেন? কেন গেলেন? তাদের কি খোঁজ করা হয়েছে? রোগী নিখোঁজের সংখ্যা বাড়ছে, গত 7 দিনের সংখ্যাটা 121 জন। কি বলবেন? কথাটা সঠিক, কিন্তু এইটা এত বাড়াবাড়ির জন্য আমাদের একটা কমিটি তৈরি করা হয়েছে এবং সবাইকে নিয়ে করা হয়েছে। এই কমিটিটা তৈরি আজকে বোধহয় 3-4 দিন হলো। এতে আমরা দেখতে পাচ্ছি অনেক কমে গেছে। কিন্তু কিভাবে দিনের পর দিন নিখোঁজ হয়ে যাচ্ছেন একের পর এক রোগী? যতগুলো অ্যাবসেন্টেড হয়েছে তার বেশিরভাগ ছিল ডিসচার্জ হওয়ার ছিল। ওরা 2টো পর্যন্ত ওয়েট না করেই চলে গেছে। আর ঘটনা সামনে আসতেই শুরু হয়ে গেছে রাজনৈতিক জলঘোলা। হাসপাতালের পরিষেবায় ঘাটতিকে দায়ী করে আক্রমণ শানিয়েছে বিজেপি, পাল্টা জবাব দিয়েছে শাসক দলও। গত 1 সপ্তাহে 130 জন রোগী নাকি বেপাত্তা। বেপাত্তা হওয়া না হওয়ার কারণ তো কিছু নেই। কোনো ট্রিটমেন্ট আছে ওখানে? আপনি বলুন তো, কোনো ট্রিটমেন্ট হয়? রোগীকে নিয়ে এসে তার পরিবার ভর্তি করলে 3-4 দিন পরে বুঝতে পারে যে রোগী এখানে থাকলে মারা পড়বে। তার বেটার ট্রিটমেন্টের জন্যে হয় তারা অন্যত্র চলে যায়। আর তার চেয়েও বড় কথা যেটা আমরা আশঙ্কা করছি, এবং আশঙ্কা না, এটা সত্যিই, ওখানে কোনো বড় দালাল চক্র কাজ করছে, যারা কমিশন নিয়ে রোগীদেরকে অন্য বেসরকারি হাসপাতালে পাঠাচ্ছে এবং হাতে গরম কমিশন পেয়ে যাচ্ছে। আমাদের মেদিনীপুর মেডিকেল কলেজে প্রাত্যহিক যে পরিমাণ রোগী আসার কথা বা যে পরিমাণ রোগীর থাকার কথা, তার কয়েক গুণ বেশি আমাদের মেদিনীপুর মেডিকেল কলেজে আমাদের মুখ্যমন্ত্রীর সময়তে এত সুযোগ, এত পরিষেবা ভালো হচ্ছে, ফলে প্রচুর পরিমাণে সাধারণ মানুষের চাপও বাড়ে। পুলিশ সূত্রে খবর, কোনো নিখোঁজ রোগী পরিবার অবশ্য এ নিয়ে কোনো অভিযোগ দায়ের করেনি। তবে মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালের সুপারের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান তার এই বিষয়ে কিছুই জানা নেই। দেবব্রত সরকারের রিপোর্ট, TV9 বাংলা।